বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জার্মান সাহিত্যিক এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই। উপন্যাসটির আজ ষষ্ঠ পর্ব। কবরখানার মৃত মানুষেরাও বোমার হাত থেকে রেহাই পায়নি। সামনের দিকের কয়েকটা ক্রুশ উড়ে গেছে, বড় বড় পাথরগুলো ছিটকে এসে পড়েছে পথের ওপর। উইলোবিথির কয়েকটা প্রাচীন গাছ এমনভাবে মুখ থুবড়ে পড়েছে, ওদের পল্লবিত শাখাগুলো মনে হচ্ছে যেন সবুজ শেকড়। বিধ্বস্ত কবরের হাড়গুলো ডাই করে জমে উঠেছে এক জায়গায়। কফিনের ভাঙা টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দূরে দূরে। গির্জার পাশে অস্থায়ী একটা ছাউনি। একজন ওভারসিয়ার এবং দুজন জোয়ান সেখানে কাজ করছে। সবাই ঘামে নেয়ে উঠেছে। গ্রেবারকে কিছু জিজ্ঞেস করতে দেখে ওভারসিয়ার তেড়ে এলো। আমাদের অত শত সময় নেই মশাই, যান যান এখান থেকে। দুপুরের আগেই আমাদের কমসে কম 12টা কবর দিতে হবে। আরে বাবা, আপনার বাপ মা এখানে আছে কিনা তা আমরা কি করে জানব? আমরা তো আর গণৎকার নই যে হাত গুনে বলে দেব। আপনাদের নামের কোনো তালিকা নেই? তালিকা? ওভারসিয়ার পাগলের মতো হা হা করে হেসে উঠল। তালিকাটা হবে কোত্থেকে? বাইরে এখন কত মরা পড়ে আছে জানেন? 300। শেষ বিমান আক্রমণের পর কত মরা এসেছে জানেন? 700। তার আগে এসেছে 500। তাহলে বুঝতেই পারছেন 4 দিনে তালিকার বহর। আজ রাতে না কাল সকালে এরপরে আবার বিমান আক্রমণ কখন হবে কেউ বলতে পারে না। গ্রেবার কোনো উত্তর দিল না। নিঃশব্দে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে 3টে সিগারেট রাখল টেবিলের ওপর। জোয়ান দুজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল। নিন, খুব ভালো রাশিয়ান সিগারেট, বাবার জন্য 2 প্যাকেট এনেছিলাম। গ্রেবার নিজেও একটা ধরিয়ে প্যাকেটটা পকেটে চালান করে দিল। আপনি একটু দাঁড়ান, দেখি কি করতে পারি। ওভারসিয়ারের মুখের চেহারাই এখন পাল্টে গেল। বাহ, চমৎকার সিগারেট। আপনি এই কাগজের নাম ঠিকানাটা লিখে দিন। এদের একজন অফিসে গিয়ে খবরটা নিয়ে আসছে। ততক্ষণে আপনি বরং গির্জার ভেতরে গিয়ে মৃতদেহগুলো একবার দেখে আসুন। ওদের নামের তালিকা এখনো তৈরি হয়নি। ধন্যবাদ। ভেতরে এসে গ্রেবার অবাক হয়ে গেল। জীবনে অজস্র মৃতদেহ দেখেছে, কিন্তু ঠিক এমনি দেখবে ও কল্পনাও করতে পারেনি। প্রাচীরের একদিকে সার সার করে রাখা হয়েছে অজস্র মৃতদেহ। কেউ কফিনে, কেউ স্ট্রেচারে, কেউ কম্বল কিংবা সাদা চাদরে ঢাকা। বাকি সবাই উন্মুক্ত। কারুর মাথার সামনে এক চিলতে কাগজে নাম লেখা, কারুর বুকের ওপর শুভ্র ফুলের গুচ্ছ। গ্রেবার ঝুঁকে নামগুলোর ওপর চোখ বুলিয়ে গেল। নাম না লেখা সবাচ্ছাদনগুলো তুলে তুলে দেখল। খুব অল্প কয়েকজনেরই চোখের পাতা বন্ধ আর হাতগুলো বুকের ওপর আড়াআড়িভাবে রাখা। বাকি সবাই ঠিক যেমন অবস্থায় পাওয়া গিয়েছিল তেমনিভাবে রাখা হয়েছে। শুধু গ্রেবারই নয়, নিঃশব্দটা মৌন মিছিল দূর দূর করে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে গেল। 2-1 যারা আতঙ্ক বিস্ফারিত চোখের মণি থেকে নিজেদের আত্মীয়তার চিহ্ন খুঁজে পেল, সেখানেই বসে পড়ে তারা বুক ফাটা কান্নায় হাহাকার করে উঠল। গ্রেবার ফিরে এলো। ওভারসিয়ার জিজ্ঞেস করল, কি কিছু পেলেন? না। আপনি সৈনিক বলেই পারলেন, অনেকে আবার এসব সহ্য করতে পারে না। গ্রেবার কোনো উত্তর দিল না। এখানের অবস্থা তবু তো ভালো। যতটা সম্ভব একটা একটা করে কবর দেবার চেষ্টা করেছি। অন্য অনেক জায়গায় শয়ে শয়ে মৃতদেহ একসঙ্গে কবর দেয়া হচ্ছে। কাজ করার মতো এত লোক কোথায়? গ্রেবারের লেখা স্লিপ হাতে একজন লোক ফিরে এলো। না, এখানে এ নামে কেউ নেই। গ্রেবার বাইরে বেরিয়ে এলো। উইলোর নিচু ডালে কয়েকটা শালিক গলা ফুলিয়ে ঝগড়া করছে। গা গুলিয়ে উঠল। সন্ধ্যের অনেক আগেই গ্রেবার বিল্ডিংয়ের বাড়িতে এসে পৌঁছল। খাঁচায় কি যেন একটা মিষ্টি পাখি শীষ দিচ্ছে। লাইলাক ঝোপের এপাশে জংকুইলার টিউলিপ ফুটেছে। বার্চবিথির মাঝখানে মর্মর পাথরের একটা নগ্ন নারী মূর্তি। পরিচারিকা দরজা খুলে দিল। সাদা শয্যাবরণী পরা দীর্ঘাঙ্গী মহিলা। সামনের চুলগুলো সাদা হয়ে গেছে। আপনিই তো হের গ্রেবার, তাই না? হ্যাঁ। কমান্ডার বাড়ি নেই। জরুরি একটা পার্টি মিটিংয়ে
বেরিয়ে গেছেন। আপনার জন্য একটা চিঠি রেখে গেছেন। মিনিট খানেকের মধ্যেই পরিচারিকা ফিরে এলো। এক হাতে চিঠি, অন্য হাতে কাগজে মোড়া একটা বোতল। গ্রেবার চিঠিটা পড়ে দেখল। আলফন্স লিখেছে ও যেন বাবা মাকে খোঁজার জন্যে বেশি সময় ব্যয় না করে, কেননা শহরে ওরা মৃত বা আহত হননি। সম্ভবত ওদের অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়া প্রত্যাগত বন্ধুর নৈশ উৎসবের জন্যে ভদকার এই বোতলটা ও রেখে গেছে। গ্রেবার ভদকার বোতলটা পকেটে চালান করে দিল। ফ্রাউ ক্লাইনার্ট তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল। কমান্ডার আপনাকে তার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ। ওকেও আমার প্রীতি জানাবেন। বলবেন আমি আবার কাল আসব। উনি খুব খুশি হবেন। গ্রেবার ফিরে চলল। মনে মনে ভাবল, কি অদ্ভুত চরিত্রের মানুষ। আলফন্সের মতো এসে কমান্ডারও কারোর প্রতি আন্তরিক, অথচ জীবনে শান্তিপ্রিয় কত অজস্র নিরীহ মানুষকে ঠেলে দিয়েছে বন্দি শিবিরের নির্মম গহ্বরে। চিঠির অন্য একটা শব্দ মনে পড়তেই ওর হাসি পেল। নৈশ উৎসব। কোথায়? কিসের উৎসব? ৪৮ নম্বরের অসুস্থ সৈনিকদের সঙ্গে, নাকি অন্য কোনো ইঙ্গিত রয়েছে? যদি তাই হয়, হঠাৎ ওর মনে পড়ল এলিজাবেথ ক্রুজের কথা। হ্যাঁ, স্বচ্ছন্দে খানিকটা সময় ওখানে গিয়ে ও কাটিয়ে আসতে পারে। এলিজাবেথ নিজেই দরজা খুলে দিল। গ্রেবার অবাক হয়ে গেল। তোমাকে এখন বাড়িতে পাবো ভাবতেই পারিনি। ভেবেছিলাম দরজা খুলে তোমার সেই ড্রাগনটাই বুঝি পথ আটকে দাঁড়াবে। উনি এখন এখানে নেই। জাতীয়তাবাদী প্রগতিশীল নারী বাহিনীর সম্মেলনে গেছেন। গ্রেবার হেসে ফেলল। হ্যাঁ, নারী বাহিনীর যোগ্য সদস্যা বটে। ও এখানে না থাকলে ঘরের চেহারাটাই অন্যরকম মনে হয়। ভেতরে এসো। এলিজাবেথ সিঁড়ির দরজা বন্ধ করে দিল। গ্রেবার পকেট থেকে বোতলটা টেনে বার করল। তোমার জন্য কিছু ভদকা এনেছি, আমার এসে কমান্ডার বন্ধুর কাছ থেকে পাওয়া উপহার। ওরে বাবা, তোমার আবার ওইরকম কোনো বন্ধু আছে নাকি? হ্যাঁ, ঠিক যেমন তোমার ড্রাগন মুখ ফ্রাউ লিজার রয়েছে। এলিজাবেথ ঠোঁট টিপে হাসল। দেখি ছিপি খোলার কোনো স্ক্রু পাই কিনা। বোতলটা হাত থেকে নিয়ে ও রান্নাঘরে চলে গেল। গ্রেবার পেছন ফিরে তাকিয়ে দেখল, কালো সোয়েটার আর আঁটোসাঁটো খাটো ঘাগরায় ওকে চমৎকার মানিয়েছে। চুলগুলো ঘাড়ের কাছে লাল ফিতে দিয়ে শক্ত করে বাঁধা। চওড়া রিজু কাঁধ, সরু কোমর। এলিজাবেথ ফিরে এলো। না, কোথাও পেলাম না। দরকার নেই, আমাকে দাও। গ্রেবার বোতলটা হাতে নিয়ে মুখের কাছে রাংতাটা নখ দিয়ে তুলে ফেলল। তারপর হাত দিয়ে ঘষে ঘষে জায়গাটা গরম করে উড়ুর উপর দুবার জোরে জোরে ঝাঁকুনি দিল। ছিপিটা ছিটকে বেরিয়ে গেল। যুদ্ধ শিবিরে আমরা এইভাবে বোতল খুলতাম। তোমার গ্লাস আছে? না হলে অবশ্য বোতল থেকেও খাওয়া যায়। না না, গ্লাস আছে, দিচ্ছি। বুকশেলফের নিচের দেরাজ থেকে এলিজাবেথ দুটো পাতলা কাচের গ্লাস বার করে আনলো। দাঁড়াও, একটু ধুয়ে আনি। গ্রেবার ঘরে চারদিকে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিল। ঘরটা আজ সম্পূর্ণ অন্যরকম লাগছে। বিছানা, সবুজ গদি আঁটা দুটো চেয়ার, বই রাখার আলমারি, পুরনো আমলের ড্রেসিং টেবিল। কাজটা এখনো ঝকঝক করছে। সবকিছুই ছিমছাম নিপুণ হাতে সাজানো। শুধু ঘর নয়, এলিজাবেথকেও আজ অন্যরকম লাগছে। মনে হচ্ছে সেদিনের চাইতে অনেক বেশি রূপসী আর চঞ্চল। এলিজাবেথ ফিরে এলো। গ্লাস দুটো রাখলো ড্রেসিং টেবিলের ওপর। সত্যি বলো তো, কতদিন পরে আবার আমাদের দুজনে দেখা হলো? ঠিক ১০০ বছর পরে। আমরা তখন শিশু ছিলাম, আর পৃথিবীতে যুদ্ধ বলে কিছু ছিল না। আর এখন? এখন আমরা ১০০ বছরের প্রবৃদ্ধ প্রাচীন, প্রত্যয়হীন অভিজ্ঞতার ভারে জর্জর, কখনো কখনো ক্লান্ত, বিষণ্ণ, ম্লান। এলিজাবেথ অবাক হয়ে গ্রেবারের মুখের দিকে তাকালো। ও ভাবতে পারেনি ওর বুকের মধ্যে এত গ্লানি জমা থাকতে পারে। এলিজাবেথ গভীর দীর্ঘশ্বাস ফেলল। সত্যি, ভাবা যায় না। মাঝে মাঝে মনে হয় এভাবে আর কিছুদিন চললে হয়তো পাগল হয়ে যাব। নিশ্চয়ই, প্রত্যেকেরই একটা সহ্যের সীমা থাকে। গ্রেবার গ্লাস দুটো ভর্তি করে একটা এলিজাবেথের দিকে এগিয়ে দিল। নাও, এসে কমান্ডারের দেয়া উপহারে সদ্ব্যবহার করো। গ্রেবার প্রায় এক চুমুকেই সবটা সাবার করে দিল। ভদকাটা সত্যিই চমৎকার।
যেমন কড়া তেমনি টাটকা। আরেক গ্লাস নেবে নাকি? এলিজাবেথ প্রথমে ঘাড় নাড়ল, তারপর বলল, দাও। গ্রেবার দুটো গ্লাসই আবার ভর্তি করে দিল। এলিজাবেথ দ্বিতীয়বারের পানীয় ধীরে ধীরে শেষ করার পর খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এসো, তোমাকে কয়েকটা সহ্যের নমুনা দেখাই। টানা বারান্দা পেরিয়ে এলিজাবেথ অন্য একটা ঘরের দরজা ঠেলল। তাড়াতাড়িতে চাবি দিতে ভুলে গেছেন। ভেতরটা একবার তাকিয়ে দেখো। কিন্তু এতে কোনো কিন্তু নেই। আমি না থাকলে উনিও আমার সারা ঘর তন্ন তন্ন করে খোঁজেন। গ্রেবার ভেতরে প্রবেশ করল। সামনের দিকটা খুব সাধারণ। রাস্তার দিকে জানলা, জানলার উল্টো দিকে দেয়ালে টাঙানো হিটলারের বিরাট একটা রঙিন প্রতিকৃতি, মালা আর ওকের পাতা দিয়ে সুন্দর করে সাজানো। টেবিলের উপর পাত দিয়ে মোড়া, চামড়ায় বাঁধানো হিটলারের আত্মজীবনী, আমার সংগ্রামের রাজ সংস্করণ। মলাটে সোনার জলে স্বস্তিকা আঁকা। বইটার দুধারে দুটো রূপোর বাতিদান, তাতে আবার ফুরারের ছোট্ট দুটো ছবি বাঁধানো। একটা বার্চবনে শিকারী কুকুর নিয়ে ঘুরছেন, অন্যটা ধবধবে সাদা পোশাক পরা একটা বাচ্চা মেয়ে ওকে ফুলের তোড়া উপহার দিচ্ছে। গ্রেবার এতে বিস্মিত হতে পারল না। স্বেচ্ছাচারের প্রতি ভালোবাসা গভীর ধর্মান্ধতায় পরিণত হবার নিদর্শন এর আগে বহুবার ও দেখেছে। কিন্তু ঘুরে দাঁড়াতেই গ্রেবার চমকে উঠল। দেখল কি এক নিঃশব্দ যন্ত্রণায় এলিজাবেথের দু চোখের পাতা দুটো জলে ভিজে উঠেছে। তুমি বলো, এত ধ্বংস, এত মৃত্যুর পরেও কি সব সহ্য করা যায়? সেই মুহূর্তে গ্রেবার কোনো উত্তর দিতে পারল না। একটু বিরতির পর জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার কি মনে হয় ফ্রাউ লিজারই তোমার বাবাকে ধরিয়ে দিয়েছে? আমি ঠিক বলতে পারবো না, তবে তার আগে থেকেই উনি এখানে বাস করছিলেন। তখন উনি ওর বাচ্চাটাকে নিয়ে এখানে একটা ঘরে থাকতেন। বাবাকে নিয়ে যাবার পর উনি বাবার খালি ঘরটাও দখল করেন। ওর পক্ষে অসম্ভব কিছুই নয়। এলিজাবেথ বাইরে এসে দরজাটা টেনে দিল। তুমি তো জানো, বাবামণি একদিকে যেমন ভালো মানুষ, অন্যদিকে তেমনি ভীষণ একরোখা। অন্যায় একটুও সহ্য করতে পারেন না। সন্দেহের তালিকায় ওর নাম অনেক আগে থেকেই ছিল। তুমি ঠিক জানো? হ্যাঁ, পার্টি বক্তৃতা শুনে মাঝে মাঝে উনি ক্ষেপে উঠতেন। উনি বিশ্বাস করতেন এ যুদ্ধে জার্মানি কোনোদিন জিততে পারবে না। আজকের দিনে একথা অনেকেই বিশ্বাস করে। এলিজাবেথ থমকে দাঁড়িয়ে কি যেন ভাবল। গ্রেবার আলতো করে ওর কাঁধে হাত রাখল। চলো, আর একটু পান করা যাক। দুজনে আবার শোবার ঘরে ফিরে এলো। এলিজাবেথ ম্লান স্বরে বলল, শুধু বাবামণি ছাড়া তোমার মতো এমন স্পষ্ট করে একথা আর কাউকে বলতে শুনিনি এর্নস্ট। যেহেতু অনেকেই এখন স্পষ্ট করে বলতে ভয় পায় এলিজাবেথ। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এলিজাবেথ গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর স্বগত স্বরে বলল, বাবামণি কিন্তু ভয় পাননি। গ্রেবার কিছু বলল না। নিঃশব্দে গ্লাস দুটো ভর্তি করল। কিছুক্ষণ এলিজাবেথের দিকে অপলক চোখে তাকিয়ে রইল। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। চারদিকে ক্লেদাক্ত কদর্যতা দেখতে দেখতে বুড়িয়ে গেলাম। এলিজাবেথ ম্লান হেসে গ্লাসটা তুলে নিল। আমার কিন্তু তার চেয়েও খারাপ লাগে। নিজেকে কেবলই দিনরাত রক্তাক্ত পাখা ঝাপটে মরা বন্দি পাখির মতো মনে হয়। গ্রেবার চমকে ওর মুখের দিকে তাকালো। আর তখনই ওর নিজেকে ভীষণ ক্লান্ত মনে হলো। চেয়ারে বসে মাথাটাও পেছনের দিকে হেলিয়ে দিল। আমি বুঝি এলিজাবেথ, কিন্তু ডাইনি লিজার যে তোমাকেও অভিযুক্ত করবে না এ কথা কেউ জোর করে বলতে পারে না। হয়তো তখন তোমাদের সারা ফ্ল্যাটটাতেই ও জুড়ে বসবে। অসম্ভব নয়। তোমার কিন্তু সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকার কোনো যুক্তি নেই। আমি জানি এর্নস্ট, এ আমার অন্ধবিশ্বাস তোমাকে ঠিক বোঝাতে পারবো না। এলিজাবেথের গলার স্বর এখন করুণ আর্তনাদের মতো মনে হলো। আমি বিশ্বাস করি এখানে থাকলে একদিন না একদিন বাবামণি ঠিক ফিরে আসবেন। কিন্তু আমি চলে গেলে ওকে আর কোনোদিনও খুঁজে পাবো না। চিরজন্মের মতো হারাবো। গ্রেবার সোজা হয়ে বসল। নিচের রাস্তা থেকে অস্পষ্ট ভেসে আসছে অনেকগুলো পায়ের শব্দ আর কাটা কাটা মেয়েলি কণ্ঠস্বর। এলিজাবেথ ব্যস্ত হয়ে উঠল। চলো, ফ্রাউ লিজার এসে পড়ার আগেই কেটে পড়ি। বাইরে বেরিয়ে এসে গ্রেবার জিজ্ঞেস করল, কোথায় যাবে?
জানি না, চলো যেখানে হোক, কাছে পিঠে কোথাও রেস্তোরাঁ নেই? ভিড় আমার ভালো লাগবে না এর্নেস্ট, চলো এমনি একটু হাঁটি। চলো। সারা শহর অন্ধকারে মোড়া, পথগুলো নির্জন। কার্লসপ্লাটস পেরিয়ে ওরা মারিয়েনস্ট্রাসের পথ ধরল, তারপর পুরনো শহরের মধ্য দিয়ে নদীর দিকে এগোলো। একটু পরেই সবকিছু মনে হলো অবাস্তব, কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। একমাত্র ওরাই যেন এ পৃথিবীর শেষ মানবী। জানলাগুলো কাগজ কিংবা কালো পর্দায় ঢাকা। কফিনের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়ে সারা শহর যেন বিলাপ করছে। সান্ত্বনা কেবল মাথার উপরে এক ফালি চাঁদ, আর সার্সির গায়ে প্রতিবিম্বিত জ্যোৎস্নার ঝিলিমিলি। গ্রেবার সিগারেট ধরালো। কি ব্যাপার, আজ যেন আরো নিঝুম বলে মনে হচ্ছে? গত দুদিনে যে বিমান আক্রমণ হয়নি, তাই সবাই ঘরের ভেতরে দরজা জানলা এঁটে বসে আছে। যে কোনো মুহূর্তে আক্রমণ ঘটতে পারে এই ভয়ে কেউ বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। বরং বিমান আক্রমণের পরেই রাস্তায় বেশি লোক দেখা যায়। ওরে বাব্বা, এরও আবার নিয়মকানুন আছে দেখছি। নিশ্চয়ই। অবশ্য তোমাদের যুদ্ধ সীমান্ত নিশ্চয়ই এ নিয়মের আওতায় পড়ে না, তাই না? হ্যাঁ। ওরা হেঁটে চলল। মাঝে মাঝে ছেঁড়া মেঘে চাঁদ থেকে যাচ্ছে, আর তখনই ভগ্ন স্তূপগুলো অন্ধকারে সমুদ্র দৈত্যের মতো বিশাল হয়ে উঠছে। মেঘ সরে গেলে আবছা জ্যোৎস্নায় শহরটা মনে হচ্ছে যেন রূপকথার সেই নিঝুম পুরী। হঠাৎ খুব কাছেই কোথাও পেয়ালা পিরিচের ঠুংঠাং শব্দ শোনা গেল। গ্রেবার ঠাট্টা করল, যাক, এ পৃথিবীতে আরও একজন অন্তত বেঁচে আছে। হ্যাঁ, ওরা কফি খাচ্ছে। আজই রেশনে দেয়া হয়েছে বোম কফি। বোম কফি? সেটা আবার কি? ওমা, তুমি জানো না বুঝি? এলিজাবেথ খিলখিল করে হেসে উঠল। খুব বেশি বোমা পড়ার পরে রেশনে কিছু বাড়তি কফি দেয়া হয়, কখনো কখনো তার সঙ্গে চিনি। গ্রেবার হাসল। হো, তাই বলো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদেরও ওখানে তাই দেওয়া হয়। সত্যি, ভাবতেও হাসি পায়। 1 ঘন্টা 2 ঘন্টা মৃত্যু ভয়ে কাঁটা হয়ে থাকার পরে এক প্যাকেট সিগারেট, খানিকটা কড়া মদ, আর 200 গ্রাম করে কফি। 200 গ্রাম কফি? কেন, অসুবিধাটা কোথায়? বরাদ্দের পরিমাণকে মৃত্যুর সংখ্যা দিয়ে ভাগ করলে পরিমাণটা তাই দাঁড়ায়। এলিজাবেথ আর কিছু বলল না। হয়তো মনে মনে ও লজ্জা পেয়েছিল। দুজনে নিঃশব্দে পাশাপাশি হেঁটে চলল। একসময় গ্রেবার থমকে দাঁড়ালো। আজকের রাতটা ভারী চমৎকার। চলো এলিজাবেথ, কোথাও গিয়ে গলাতে একটু ভিজিয়ে নেই। ভদকার বোতলটা সঙ্গে আনলেই ভালো করতাম। একটু পানীয়ের লোভে গলাটা টাকটাক করছে। না এর্নেস্ট, আমাকে কোনো রেস্তোরাঁ কিংবা পানশালায় যেতে বলো না, দোহাই তোমার। চারদিকে এখন নিষ্প্রদীপ। দরজা জানলা আটা ঘরের মধ্যে দম আমার বন্ধ হয়ে আসে। তাহলে চলো, হাঁটতে হাঁটতে আমরা তাঁবুতে যাই। সেখান থেকে একটা বোতল নিয়ে এসে ফাঁকা কোথাও একটু বসা যাবে। তাই চলো। তুমি এখানে একটু দাঁড়াও এলিজাবেথ, আমি এক্ষুনি আসছি। কুচকাওয়াজের বড় মাঠটা গ্রেবার দ্রুত পায়ে পেরিয়ে এলো। তাঁবুর ভেতরে টেবিলের ওপর ঢাকনা দেয়া একটা বাতি জ্বলছে। ফেলুরেরা তখনও তাস পিটছে, রয়টার আলোর নিচে বই পড়ছেন। গ্রেবার জিজ্ঞেস করল, বোর্ডসার কোথায়? রয়টার বই থেকে মুখ তুললেন। অভাগাদের কপাল চিরদিনই পোড়া। সকালে দেয়ালে ধাক্কা লাগিয়ে সাইকেলটা ভেঙেছে, এখন পায়ে হেঁটে হেঁটেই কোন চুলেই ঘুরে বেড়াচ্ছে কে জানে। ও তোমাকে জানাতে বলেছে নতুন কোনো খবর নেই। গ্রেবার বিছানার তলা থেকে ও ঝোলাটা টেনে বার করল। জেনেভা আর কনিয়াকের বোতল দুটো পেল। বিল্ডিংয়ে দেয়া আরমায়নাকের অর্ধেকটা তখনও রয়েছে। রয়টার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ব্যস্ত বলে মনে হচ্ছে? না, ব্যস্ত নয়, এমনি একটু বেরোবো। কিন্তু ভদকার বোতলটা পাচ্ছি না তো। একদম চাঁদনি রাতে কনিয়াক কিংবা আরমানাইকি জমবে সবচেয়ে ভালো। তা নয় বুঝলাম, কিন্তু ভদকার ওটা আর নেই। মানে? মানে সাবার করে দিয়েছি। অনেক আগেই তোমার উচিত ছিল ওটা আমাদের ভাগ করে দেয়া। রাশিয়া থেকে ফিরে কেউ পুঁজিবাদীর মতো ব্যবহার করবে, এ তো আর সহ্য করা যায় না। তবে যাই বলো ভায়া, ওখানকার ভদকার স্বাদই আলাদা। বহুত আচ্ছা। আরমায়নাকের বোতল আর কাগজের গ্লাস দুটো পকেটে পুরে জেনেভার বোতলটা ও রয়টারের দিকে এগিয়ে দিল। নিন, খাঁটি হল্যান্ডের। দেখবেন
এবার জন্য নিজেই পুঁজিবাদীর মতন ব্যবহার করবেন না, অন্যদেরও একটু করে দেবেন। কে যেন বলল, এদিকে একটু ছাড়ো মাইরি। দেব দেব। রয়টার চট করে বালিশের তলা হাতড়ে একটা ছিপি খোলার স্ক্রু বার করে গ্রেবারের হাতে গুঁজে দিলেন। তারপর মিটমিট করে হাসলেন। না, তুমি যখন ঠিকই করেছ আজ রাতে কোনো মেয়ে সতীত্বহানি না করে ছাড়বে না, তখন এটা কাছে রেখে দেয়াই ভালো। অনেক উত্তেজনার মুহূর্তে বোতলের মুখ ভাঙতে গিয়ে কেটে-কুটে একসা করে বসে। গ্রেবার হাসল। লাগবে না, বোতলটা খোলাই আছে। ফিল্ডম্যান এবার বিছানায় সোজা হয়ে বসল। তোমার যদি টাকা পয়সা কিছু লাগে তো নিতে পারো, 24 ঘন্টা শুয়ে বসেই কাটাই। আমার এসব কোনো কাজেই লাগবে না। ধন্যবাদ, আপাতত কিছু লাগবে না। ধকধক করে খানিকটা আরমায়না গলায় ঢেলে দিয়ে গ্রেবার আবার বোতলটা পকেটে চালান করে দিল। ফিল্ডম্যান এই ফাঁকে এক প্যাকেট সিগারেট ওর পকেটে গুঁজে দেয়। গ্রেবার প্রতিবাদ করার চেষ্টা করল। রয়টার হাত নেড়ে ইশারা করলেন, এমন চাঁদনি রাতটা মাটি করো না গ্রেবার। যেন যুদ্ধের চেয়ে ছুটির দিন অল্প। যাও, আর মনে রেখো, তোমাদের মতো 20 সৈনিকের পক্ষে বাঁচার চেয়ে মরা অনেক সহজ। তাই দুর্লভ যৌবনের একটি কণাও কেউ কোথাও হারাক, এ আমি চাই না। গ্রেবার স্তব্ধ বিস্ময়ে রয়টারের মুখের দিকে তাকালো। রয়টার মুখ ফিরিয়ে নিলেন। যাও যাও, আর দেরি করো না। যাওয়ার সময় গ্রেবার তাসের টেবিলে আর চোখে তাকিয়ে দেখল রুমেল তখনও জিতছে। কোলের কাছে এক কারি টাকা, অথচ ওর সারা মুখে অভিব্যক্তির কোনো চিহ্ন নেই। কপালের ভাঁজে শুধু জমে উঠেছে গুড়ি গুড়ি ঘাম। ওরা দুজনে উঁচু পাহাড়ি টিলার বাদাম গাছে ঘেরা একটা বেঞ্চিতে এসে বসল। এখান থেকে পুরনো শহরটা স্পষ্ট চোখে পড়ে। কোথাও কোনো আলো নেই, নিচে ফুটফুটে জ্যোৎস্নায় ঝিলমিল করছে নদীর জল। গ্রেবার আরমাইনাকের বোতল খুলে গ্লাস দুটো ভর্তি করল। চাঁদের আলোয় টলটল করে উঠল তরল অম্বর। নাও। এলিজাবেথ ধীরে ধীরে গ্লাসে চুমুক দিল। রাতটা ভারী সুন্দর, তাই না? হ্যাঁ, আর রিক্ত জীবনে শুধু এইটুকুই সান্ত্বনা, আমরা এখনো বেঁচে আছি। গ্রেবার নিজের গ্লাসটা তুলে নিল। তাই যতটা প্রাণ চায় পান করো এলিজাবেথ, অন্তত নিজেদের দুঃখ যতটুকু ভোলা যায়। এক চুমুকে সবটা শেষ করে গ্রেবার আবার ভর্তি করল। গ্লাসটা রাখল দুজনের মাঝখানে। বেঞ্চিতে পা গুটিয়ে এলিজাবেথ মাথাটা পেছন দিকে হেলিয়ে দিয়েছে। ওর মসৃণ সারা মুখে জ্যোৎস্না যেন পিছলে যাচ্ছে। মাথার উপরে গুচ্ছ গুচ্ছ বাদামের ফুল, মনে হচ্ছে যেন ডানামেলা এক ঝাঁক সাদা প্রজাপতি। গ্রেবার গ্লাসটা তুলে নিয়ে চুমুক দিল। সেই মুহূর্তে অনুভব করল একটা উষ্ণতা, আর তখনই ওর মনে হলো বুকের ভেতরটা কি আশ্চর্য ফাঁকা। ও ঠিক জানত না ভাষাহীন এই নিঃশব্দ যন্ত্রণা, এই বিরাট শূন্যতা এতদিন কোথায় লুকিয়েছিল। এলিজাবেথ দীর্ঘশ্বাস ফেলল। জীবনে এই দুঃখ কোনোদিন ভোলবার নয় এর্নেস্ট। নদীর ওপারে তাকিয়ে দেখো, কি ভীষণ অন্ধকার। ওদিকে তাকিও না এলিজাবেথ, কোনো দিকেই তাকিও না। ছোট্ট পাহাড়ি টিলার ওপর থেকে নদীর ওপারটাও স্পষ্ট দেখা যায়। ক্রমশ ঢালু হতে হতে মাঠের গায়ে মিশে গেছে। জ্যোৎস্না প্লাবিত সরু সরু মেঠো পথ, পপলার ঘেরা পুরনো গ্রাম আর গির্জা। তার ওপারে দিগন্তের গায়ে কালো কালো ছায়া ফেলে দাঁড়িয়ে রয়েছে অরণ্য আর সারি সারি পর্বতমালা। জ্যোৎস্নার বৃত্তের বাইরে অন্ধকার, চারদিকেই গাঢ় অন্ধকার। গ্রেবার এলিজাবেথের গ্লাসটা ভর্তি করে দিল। তারপর ম্লান স্বরে বলল, এখানটা শান্ত সমাহিত, এর চাইতে বেশি কিছু আর চাই না। যদি কোনো কিছু না ভাবা যায় তবেই সেটা সম্ভব এর্নেস্ট, তার আগে নয়। হ্যাঁ, মুশকিলটা তো এখানেই। আমরা সবকিছু ভাবতে চাই, জানতে চাই, বুঝতে চাই, ডালিমের দানার মতন ফাটিয়ে ফাটিয়ে দেখতে চাই। জীবনের ধর্মই তাই, উৎস থেকে সে সঞ্চয় করতে চায় তার অভিজ্ঞতা। তাই বিপদে সে চুপ করে বসে থাকতে পারে না, ঝাঁপিয়ে পড়ে জীবনকে সে টেনে তুলতে চায়। এলিজাবেথ ম্লান হাসল। অথচ আমাদের হাত পা বাঁধা, আমরা কিছুই করতে পারি না। না, ঠিক তা নয়। গ্রেবার কি যেন ভাবল, তারপর বলল, অন্তত এই মুহূর্তে আমরা চুপ করে থাকতে পারি, চুইয়ে চুইয়ে উপভোগ করতে পারি রাত্রির এই উতল নির্জনতা। বেশ, আমরা আর কোনো কথা বলবো না। এলিজাবেথ বেঞ্চিতে হেলান দিয়ে
আকাশের দিকে মুখ তুলে তাকালো। দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। চারদিক নিস্তব্ধ নিঝুম। রাত্রির নৈঃশব্দ গাঢ় থেকে আরো গাঢ়তর হয়ে উঠল। অরণ্যের ওপার থেকে ভেসে এলো ঝিরঝিরে মিষ্টি বাতাস, পেঁচার ডাক আর পাতার মর্মর। মেঘ ছেঁড়া আকাশে সমানে চলল আলো ছায়ার লুকোচুরি খেলা। নৈঃশব্দে এমনই গাঢ়তর হয়ে উঠল যেন প্রতিধ্বনিত হলো ওদের স্পন্দন। তারপর সে স্পন্দনও বাতাসে হারিয়ে গেল, আর ওরা দুজন যেন নিঃশব্দে পাড়ি দিয়ে চলল শত্রু সীমান্ত থেকে সুদূর কোনো ঘুমের দেশে। এই, কি ভাবছ? হুম, কই কিছু না তো। এলিজাবেথ চোখ নামালো। জ্যোৎস্নায় ঝিকমিক করে উঠল ওর স্বচ্ছ চোখের মণি দুটো। ঘুমিয়ে পড়েছিলাম। বহুদিন এমন শান্তিতে আর ঘুমোইনি। এলিজাবেথ হাই তুলল। অন্ধকারের ভয়ে সারা রাত আলো জ্বেলে ঘুমিয়েছি। ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার করে জেগে উঠেছি। রেবার নির্নিমেষ চোখে ওর দিকে তাকিয়েছিল। ঘুম তো দূরের কথা, মুহূর্তের জন্যে দু চোখের পাতা এক করতেও পারেনি, বরং সারাক্ষণ আকাশ পাতাল কেবল ভেবেই গেছে। তবু ওর মনে হলো জীবনে এই প্রথম যেন নিটোল একটা প্রশান্তি উপভোগ করল। অথচ কেন তা স্পষ্ট করে উপলব্ধি করতে পারল না। অনেক রাত হয়ে গেছে, চলো এবার ওঠা যাক। শহরের মধ্যে দিয়ে ওরা এগিয়ে চলল। আবার যেন ঝাঁপিয়ে পড়ল আদিম অন্ধকার, আর নেভানো চিতার মতো হিমেল বাতাস কাঁপিয়ে দিয়ে গেল ওদের হাড়। ওদের সঙ্গে পায়ে পায়ে এগিয়ে চলল সারি সারি বন্ধ দরজা জানলার শোক মিছিল। এলিজাবেথ দীর্ঘশ্বাস ফেলল। অথচ একদিন এই শহরের প্রতিটা ঘরবাড়ি রাস্তাঘাট ছিল আলোর মালায় সাজানো, আর আজ দেখলে মনে হয় যেন জীবনের সব খুইয়ে বসে আছে। রেবার মাথার ওপরে তাকিয়ে দেখল নির্মল স্বচ্ছ আকাশ, বোমারু বিমানের পক্ষে সবচেয়ে উপযুক্ত রাত। ইউরোপের সব জায়গায় এই একই অবস্থা, ব্যতিক্রম শুধু সুইজারল্যান্ড। ওখানে এখনো রাত্রে আলো জ্বলে, যাতে বিমান থেকে বুঝতে পারা যায় ওটা নিরপেক্ষ দেশ। রাত্রে বিমান থেকে দেখলে সুইজারল্যান্ডকে মনে হবে ঠিক যেন আলোর ছোট্ট একটা দ্বীপ, আর তার চারদিকে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, বলকান, আফ্রিকা জুড়ে অন্ধকার মৃত্যুর অথই সমুদ্র। আলো সৃষ্টি করেছি আমরা, অথচ সেই আমরাই এখন ফিরে যাচ্ছি আদিম গুহা মানবের যুগে। হ্যাঁ, আজ আমরা অন্ধ পশু ছাড়া আর কিছুই নই। রেবার অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। দেখল এলিজাবেথ কাঁদছে। না না, অমন করে আমার দিকে তাকিও না। কেঁদো না এলিজাবেথ, লক্ষ্মীটি শোনো, দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। রেবার দুহাতের স্তব্ধ করপুটে ওর মুখটা তুলে ধরল নিজের মুখের কাছে। তোমার মতো আমারও তো কষ্ট হচ্ছে, তবু আমি কি কাঁদছি বলো? এলিজাবেথ চোখ মুছল। আমার আরও একটু বেশি পান করা উচিত ছিল। কাল এরকম আর রাস্তায় রাস্তায় ঘুরব না। কাল সন্ধেবেলায় আমরা অন্য কোথাও যাব, যেখানে অনেক আলো ঝলমল করবে, আর আমরা দুজন একসঙ্গে বসে পান করব। সেসব খোঁজার দায়িত্ব আমার, তুমি কিছুই ভেবো না। তোমার কোনো উচ্ছল সঙ্গিনী পাওয়া উচিত ছিল এর্নস্ট। উচ্ছল কেন? কোনো সঙ্গিনীরই আমার দরকার নেই এলিজাবেথ। রেবার ম্লান ঠোঁটে হাসল। আমি যেন আজকাল আর কাউকে ঠিক সহ্য করতে পারছি না, তুমি বিশ্বাস করো। এমনকি আমাকেও না? না, তোমার কথা আলাদা। আমাদের দুজনের মধ্যে ছলনা করার মতো এখন আর কিছুই গোপন নেই। সত্যি কি তাই? সত্যি তাই এলিজাবেথ। রেবার আলতো করে স্পর্শ করল ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটে, রুক্ষ চিবুকে। আঙ্গুলে অনুভব করল ওর হালকা চুলের কোমল স্নিগ্ধতা। কাল আমরা যাব সবচেয়ে উজ্জ্বল আলোকিত কোনো রেস্তোরাঁয়। দুজনে অনেকক্ষণ গল্প করব আর মদ খাব। সন্ধেটুকুর জন্য ভুলে যাব আমাদের রিক্ত অস্তিত্ব। তুমি যাবে তো? যাব এর্নস্ট, তুমি ঠিক ৮টায় এসো। স্পষ্ট কিছু বুঝে ওঠার আগেই এলিজাবেথ সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। রেবার অল্পক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ফিরে চলল। পকেট থেকে বার করল আরমানাইকের বোতলটা, জ্যোৎস্নায় মেলে ধরল। ছিটে ফোটাও আর তলানিতে পড়ে নেই। টান মেরে বোতলটা ছুঁড়ে ফেলে দিল পাশের ভগ্নস্তূপে। মনে মনে ভাবল, ছুটির আর একটা দিন আমার শেষ হলো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজের মুখেই স্বীকার করছি।
বর্ষার চটে উঠল। সেদিন রাত্রিরে দোকানওয়ালিকে নিয়েই শুয়েছিলাম। কি করব বলো? ও ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কাউকে না কাউকে তো চাই, তা না হলে ছুটিতে আসার কোনো অর্থই হয় না। তোমরা যাই বলো, ধর্মের ষাঁড় হয়ে আমি সীমান্তে ফিরে যেতে রাজি নই। তা বলে জলহস্তিনের মতো একটা আধবুড়ি? ও তো তোমাকে ইচ্ছে করলে গিলে ফেলতে পারত। না, পারত না, বর্ষা চিৎকার করে উঠল। ও বসেছিল ফেল্ডম্যানের বিছানায়, হাতে এক মগ কফি, একটা পায়ের পাতা ঠান্ডা জলে ডুবানো। সাইকেল দুর্ঘটনার পরে ওর ডান পায়ের পাতাটা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। রেবারকেও জিজ্ঞেস করল, তোমার খবর কি? আজ সকালে কোথাও বেরিয়েছিলে নাকি? না। না মানে? না মানে না, ওর হয়ে ফেল্ডম্যানই উত্তর দিল। যাবে কি করে? সারা রাত জেগে এই দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমোলো। টেনে তোলাই দায়। তুমি তো আর জানো না, কাল প্রথম ও সাচ্চা মরদের পরিচয় দিয়েছে। ওসব বাজে কথা ছাড়ো। বর্ষার জল থেকে পাটা ওপরে তুলল, তারপর আঙুল দিয়ে টিপে টিপে দেখল। এই ভাঙা পা নিয়েই আমি সারা রাজ্য চষে বেড়াচ্ছি, এক্ষুনি আবার বেরিয়ে পড়ব। ও তো আর তোমার মতন অমন পাগল নয়। তাছাড়া ফেল্ডম্যান মুচকি মুচকি হাসল। দোকানওয়ালিকে যখন পেয়েই গেছো, তখন আর নতুন করে খোঁজার দরকার কি? ওহ, আবার দোকানওয়ালি? ওকে আমি খুঁজতে চাইনি, বরং বলতে পারো ও আমাকে হতাশই করেছে। সীমান্ত থেকে ফিরে আসার পর প্রথম প্রথম সবাই ওরকম হতাশ হয়, তারপর সব ঠিক হয়ে যায়। তুমি ঠিক বুঝতে পারছো না, একটা বিচ্ছিরি ভুল বোঝাবুঝির জন্যে ওখানে আমার আর যেতেই ইচ্ছে করছে না। এমনিতে ও খুব ভালো, কিন্তু ব্যাপারটা তাহলে খুলেই বলি। দুজনে তখন বিছানায় শুয়ে আছি। কিছুক্ষণ পর কোথায় আছি, কি বৃত্তান্ত, শালা সব ভুলে গেছি। কোনো জ্ঞান নেই। হঠাৎ ওকে আলমা বলে ডেকে ফেললুম। অথচ আলমা ওর নাম নয়, ওর নাম লুইস। আলমা আমার বউয়ের নাম। তারপর সে এক বিদিকিচ্ছিরি ব্যাপার। ঠিক হয়েছে, যেমন কুটকুটুনি। খেলুড়েদের টেবিল থেকে কে যেন ব্যঙ্গ করল। তোমার মতো ব্যভিচারীর উপযুক্ত শাস্তিই হয়েছে। ধরে নিচ্ছি ও তোমাকে নিশ্চয়ই খাট থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ব্যভিচারী? ডিমের মতো লম্বা মাথা খেলুড়ের দিকে বর্ষার চোখ কটমট করে তাকালো। ব্যভিচারের প্রশ্ন এখানে আসছে কি করে? তোমার ব্যবহারে। মুখ্য, এটাকে ব্যভিচার বলে না। আমার বউ যদি এখানে থাকতো আর আমি যদি অন্য কাউকে নিয়ে শুতাম, তাহলে না হয় তুমি তাকে ব্যভিচার বলতে পারতে, কিন্তু ও এখানে নেই। ও এখানে থাকলে দোকানওয়ালিকে নিয়ে শোয়ার কোনো প্রশ্নই আসতো না। আরে ধ্যাত, ছাড়ো ওই বিটলে বামনটার কথা। ফেল্ডম্যান জিজ্ঞেস করল, তুমি তো ওকে লুইস বলে ডাকলে, তারপর কি হলো? লুইস? না না, লুইস তো ওই দোকানওয়ালিরই নাম। আমি ওকে আলমা বলে ডাকলুম। হ্যাঁ, আলমা বলে ডাকলে, তারপর? বর্ষার চোখ মিটমিট করে হাসল। সে তুমি ভাবতেই পারবে না। অন্য কেউ হলে হাসতো কিংবা রেগে লাল হয়ে উঠত। ও কিন্তু সেসব কিছু করল না। হঠাৎ হাউ হাউ করে কেঁদে ফেলল। ভাবো একবার, এরকম জয়ঢাকের মতন চেহারা, তার উপর যদি ডিমের মতো লম্বা মাথা। আবার দুম করে জিজ্ঞেস করল, তোমার আলমা হলে হাসতো যদি একে লুইস বলে ডাকতে? আমার আলমা হলে? বর্ষারের কণ্ঠস্বর এখন মনে হলো দূর থেকে আসা স্বপ্নাচ্ছন্ন কোনো মানুষের মতো। প্রথমেই হাতের কাছে যে বিয়ারের বোতল টোতল পেত, তাই নিয়ে ছুটে আসতো। তারপর জানলা সব বন্ধ করে দিত, আর আমার তখন মনে হতো সমস্ত ঘর যেন দুলছে। লম্বা মাথা মুহূর্তের জন্যে চুপ করে রইল, তারপর বলল, ওরকম একজন মহিলাকে তুমি ঠকাচ্ছ? হঠাৎ বর্ষা জোরে চেঁচিয়ে উঠল, না, ঠকাচ্ছি না, আর ঠকাতে চাই না। তাই তাই বলেই এই ভাঙা পা নিয়ে ওকে এখন খুঁজতে বেরোচ্ছি। ফেল্ডম্যান এবার গ্রেবারকে নিয়ে পড়ল। আর তুমি কাল সারা রাত আরমাইনাকের বোতলটা নিয়ে কি করলে শুনি? কিছু না। দেখো, পেঁয়াজি মারার চেষ্টা করো না। ফেল্ডম্যান আবার তার বিছানায় বর্ষারের জায়গাটা দখল করে বসল। কিছু করলে না বলেই বুঝি সারা দুপুর মরার মতো পড়ে পড়ে ঘুমোলে?
বিশ্বাস করো, আজ আমার কেন যে এত ক্লান্ত লাগছে আমি নিজেই বুঝতে পারছি না। খালি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন কতকাল ঘুমোইনি। তবে আর কি, আর খানিকটা ঘুমিয়ে নাও। সবাই তো আর তোমার মতো নয়। লম্বা মাথা ফোড়ন কাটল। তুমি তো সারা ছুটিটা ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিলে। তারপর যখন সীমান্তে ফিরে যাবে তখন আবার ঘুমিয়ে ঘুমিয়েই ছুটির স্বপ্ন দেখবে। তোমার মোটা বুদ্ধি তাই বলছে বুঝি? আমার ধারণা কিন্তু ঠিক তার উল্টো। আমি যখন এখানে ঘুমোই আমি তখন সীমান্তে ফিরে যাবার স্বপ্ন দেখি। আসলে তুমি এখন কোথায়? রয়টার জিজ্ঞেস করলেন। কেন এখানে? তাই কি? কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আসল কথা কি জানেন? ফেল্ডম্যান আবার টান টান হয়ে শুয়ে পড়ল। পাছে আমার স্বপ্নের সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে না পাই, তাই জাগতে আমার ভয় করে। রয়টার এবার গ্রেবারের দিকে ফিরলেন। আজ রাতে এই অবিস্মরণীয় আত্মাটাকে নিয়ে কি করবে? কিছু ঠিক করেছ? বেশ ভালো খাবার পাওয়া যাবে এমন কোথায় যাওয়া যায় বলুন তো? একা? না। তাহলে জার্মানিয়াতে যাও, একমাত্র জায়গা। কিন্তু সবচেয়ে অসুবিধে হচ্ছে সৈনিকদের এই পোশাকে ওরা তোমাকে ঢুকতে দেবে না। রেস্তোরাঁটা শুধু অফিসারদের জন্যে। তবু একবার চেষ্টা করে দেখতে পারো, পরিচারককে যদি হাত করা যায়। গ্রেবার নিজের দিকে তাকালো। ওর পোশাকটা সত্যিই ভীষণ নোংরা হয়ে গেছে। আপনার গলাবন্ধ কোটটা আমাকে 2-1 দিনের জন্য ধার দিতে পারেন না? স্বচ্ছন্দে। শুধু কোট কেন, কোট প্যান্ট দুটোই তুমি নিয়ে যাও। তোমার যা স্বাস্থ্য, কারুর বাবার ক্ষমতা নেই ধরে। এরকম স্বাস্থ্য আর যোগ্যতায় তুমি অনেক আগেই লেফটেন্যান্ট হতে পারতে। অনেকদিন আগে আমি একবার কর্পোরাল হয়েছিলাম। এক বেটা বদমাস লেফটেন্যান্টকে ধরে পেঁদাবার পর ওই সম্মানটা আমার খোয়া যায়। বরাত জোরে শাস্তি শিবিরে যেতে হয়নি, কিন্তু তারপর থেকে আমার আর পদোন্নতিও হয়নি। সাব্বাস মেরা শেরকা বাচ্চা। রয়টার জোরসে এক থাবা বসালেন গ্রেবারের কাঁধে। কিচ্ছু ঘাবড়িও না ভায়া, কর্পোরালের পোশাক পরার নৈতিক অধিকার তোমার আছে। যদি কোনো মহিলাকে নিয়ে জার্মানিয়াতে যাও তাহলে প্রধান পরিচারককে বলবে জিএইচ ফন মুমের ভাড়ার থেকে ইয়োহানেসবের্গের কর্কসবের্গ 1937 দিতে। এ মদ খেলে মরা মানুষও বেঁচে ওঠে। গ্রেবার উঠে দাঁড়ালো। বাহ, ঠিক এই জিনিসটাই আমি খুঁজছিলাম। গ্রেবার অনেকক্ষণ কাঠের সেতুটার ওপর ঠায় দাঁড়িয়ে রইল। নদীর জল এখন এসে ঠেকেছে তলানিতে। পাথরের ধাক্কা খেয়ে সামান্য কুলকুল শব্দ হচ্ছে। দূরে অরণ্যরেখার প্রান্ত ঘিরে এবার অল্প অল্প কুয়াশা জমেছে। বেলা শেষে সূর্য আগেই ডুবে গেছে ওদের স্কুল বাড়ির পেছনে। দোতলার সারি সারি দরজা জানালাগুলো সব বন্ধ। লোহার বড় দুটো ফটকের একটা একপাশে হেলে পড়েছে। গ্রেবার পায়ে পায়ে ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করল। লোনাধারা প্রাচীরের গা থেকে মাঝে মাঝে পলেস্তারা খসে গেছে। ফুটবল খেলার মাঠটা নির্জন। বাঁদিকে বড় বড় কয়েকটা বাদাম গাছ, তার নিচে বেঞ্চি পাতা। গ্রেবারের মনে পড়ল এখানে বসে বসে একদিনও কত স্বপ্ন দেখেছে, যার একটিও আজ পর্যন্ত সত্যি হলো না। এখান থেকেই তাকে চলে যেতে হয়েছিল যুদ্ধে। গ্রেবার দেখল সামনের বড় দরজাটা সামান্য একটু খোলা। প্রথমে ও ইতস্তত করল, তারপর কপাট ভেঙে ভেতরে প্রবেশ করল। ভেতরটা খা খা করছে। হলঘরে এসে ও থমকে দাঁড়ালো। আধো অন্ধকারে নাকে এলো পরিচিত একটা ভ্যাপসা গন্ধ। আর ঠিক তখনই ওর মনে পড়ল পুলম্যানের কথা। উনি বলতেন, যা সত্যিই তাকে জানতে হবে, যা কঠিন তাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এই বাস্তব অভিজ্ঞতাটুকু ও আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পারল। কিন্তু সে সময় আর কি কি যেন লিখেছিল, এখন আর কিছু মনে করতে পারল না। ফিরে আসার সময় ফটকের কাছে দারোয়ানের সঙ্গে দেখা হলো। গ্রেবার ওকে চিনতে পারল। এখন যেন আরো বুড়িয়ে গেছে। মাথা চুল সব ধবধবে সাদা। বুড়ো জিজ্ঞেস করল, আপনি কি কিছু খুঁজছেন? না। গ্রেবার এগিয়ে যাচ্ছিল, কি ভেবে আবার ফিরে এলো। তুমি জানো পুলম্যান কোথায় থাকেন? হের পুলম্যান এই স্কুলে শিক্ষকতা করতেন।
উনি এখন আর এখানে শিক্ষকতা করেন না। তা জানি, কিন্তু কোথায় থাকেন বলতে পারো? দারোয়ান সতর্ক দৃষ্টিতে উতি উতি তাকালো। গ্রেবার হেসে ফেলল। ভয় নেই, কেউ তোমার কথা শুনতে পাবে না, বলো। আগে তো থাকতেন 6 নম্বর ইয়ান প্লাটসে। এখনো আছেন কিনা ঠিক বলতে পারবো না। আপনি কি এই স্কুলের ছাত্র নাকি? হ্যাঁ, অন্তত একসময়ে ছিলাম। মিনিট 15 আনমনে হাঁটবার পরে গ্রেবার হঠাৎ আবিষ্কার করল ও পথ হারিয়ে ফেলেছে। ঠিক এখন, এই মুহূর্তে ও কোথায় কিছু বুঝতে পারল না। কুয়াশা এখন গাঢ় হয়ে উঠছে, আর পথটা এসে মিশেছে একটা ভগ্ন স্তূপে। চারদিকের দৃশ্য একই রকম এবং পথগুলো আলাদা করে চেনা যাচ্ছে না। এ এক আশ্চর্য অনুভূতি, যেন ও পথ হারিয়ে ফেলেছে নিজেরই মনের গহন গভীরে। হাকেনস্ট্রাচে খুঁজে পেতে ওকে রীতিমতো কসরত করতে হলো। দেখতে দেখতে কুয়াশা এখন বিশ্রী রকম চারদিক ছেয়ে ফেলল, যেন উত্তাল হয়ে উঠছে নিঃশব্দ উর্মিমালা। তার সঙ্গে বইছে এলোমেলো ঝোড়ো হাওয়া। 18 নম্বরে এসে ও নতুন কোনো সংবাদ পেল না। ফিরে যাবার সময় হঠাৎ অদ্ভুত একটা শব্দ শুনল। শব্দ নয়, সুর। অনেকটা রবার কিংবা বীণার ঝংকারের মতো মিষ্টি একটা সুর। থেমে থেমে, এলোমেলো অথচ স্পষ্ট একটা সুরের অনুরণন অদৃশ্য বাতাসে ছড়িয়ে পড়ছে। গ্রেবার কান পেতে শুনল, কিন্তু অনুমান করতে পারল না কোন দিক থেকে আসছে। ভাবল এ নিশ্চয়ই সেই এয়ারেড ওয়ার্ডেনের কাজ, হয়তো পাগলের পাগলামি। পাশের বাড়িতে ছুটে এসে গ্রেবার এক ধাক্কায় দরজাটা খুলে ফেলল। চেয়ার থেকে ছিটকে লাফিয়ে উঠল একটা ছায়ামূর্তি। গ্রেবার দেখল এটা সেই হারানো সবুজ চেয়ারটা। গুরুগম্ভীর স্বরে ওয়ার্ডেন জিজ্ঞেস করল, কি চাই? গ্রেবার দেখল ওর হাতে কিছু নেই, অথচ বিনা ঝংকার এখন আরও স্পষ্ট অনুরণিত হচ্ছে। কি ব্যাপার? এটা কোত্থেকে আসছে? তার ঠেলে বেরিয়ে আসা জলজলে চোখ দুটো ওয়ার্ডেন গ্রেবারের মুখের সামনে নিয়ে এলো। আমাদের সীমান্ত সৈনিক, পবিত্র পিতৃভূমির অতন্দ্র প্রহরী। কেন, তুমি কিছু বুঝতে পারছো না? না। মৃত আত্মার জন্যে সান্ত্বনা সঙ্গীত। সাহায্যের জন্য ওরা যে দুহাত বাড়িয়ে কাঁদছে, বলছে থামাও, থামাও এই হত্যালীলা। আমাদের খুঁড়ে বার করো, আমাদের বাঁচতে দাও। থামো। গ্রেবার মাথার ওপরে তাকিয়ে দেখল কুয়াশার মধ্যে দড়ির মতন কি যেন একটা দুলছে, আর প্রতিবারে ফিরে আসার সময় রহস্যময় শব্দটা ধ্বনিত হচ্ছে। গ্রেবার এবার ব্যাপারটা বুঝতে পারল। ঢাকনাবিহীন পিয়ানো রিডে ইলেকট্রিকের ছেঁড়া তার লেগে এই শব্দ হচ্ছে। এটা তো পিয়ানো। ওয়ার্ডেন ফিসফিস করে বলল, শোক গাথা। শুনতে পাচ্ছ না বাতাস বাজাচ্ছে? একটু থেমে ও বাতাসে কান পাতল, তারপর যেন বাস্তবে ফিরে এলো। তোমরা অসভ্য বর্বর, কেবল রাইফেলই ছুঁড়তে জানো। মৃত্যুর কিছু বোঝো? কেউ কিচ্ছু বোঝে না। থ্যাতলানো পাখির মতো মৃত্যু এখন চারদিকে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। একদিন ও ঠিক জেগে উঠবে, তখন তোমাদের টুঁটি টিপে হা 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 হা। গ্রেবার ভয়ে দুপা পিছিয়ে এলো, তারপর এক ছুটে রাস্তায়। এখনও আর ওয়ার্ডেনকে দেখতে পাচ্ছে না, কিন্তু সমস্ত নিস্তব্ধতা ছিঁড়ে ও শিরা উপশিরায় প্রতিধ্বনিত হচ্ছে ওর অট্টহাস্য, যেন গ্রেবারের পেছন পেছন ধাওয়া করে আসছে। গ্রেবার দুকান চেপে ছুটল। থ্যাতলানো পাখির মতো মৃত্যু জীবনে ও অনেক দেখেছে, কিন্তু এমন তিক্ত অনুভূতি ও আর কোনোদিন উপলব্ধি করেনি। সত্যি, জীবন কি অসহ্য আদিম। কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল, যেন আগে থেকে কেউ ওপারে অপেক্ষা করেছিল। ও আপনি? ফ্রাউ লিজার একপাশে সরে দাঁড়ালেন। হ্যাঁ। মুহূর্তের জন্য গ্রেবার যেন নিভে গেল। ও আশা করেছিল এলিজাবেথই দরজা খুলে দেবে, কিন্তু পরমুহূর্তেই দেখল ভেতরে দরজা খুলে এলিজাবেথ বেরিয়ে আসছে। ফ্রাউ লিজার কোনো কথা না বলে চলে গেলেন। এলিজাবেথ বলল, আমার এক্ষুনি হয়ে যাবে এর্নস্ট, তুমি ভেতরে এসো, একটু বসো। এলিজাবেথ দরজা বন্ধ করে দিল। এই তোমার সবচেয়ে ভালো পোশাক? গতকালের সেই গলাবন্ধ কালো সোয়েটার আর আঁটোসাঁটো কালো ঘাগরা দেখে গ্রেবারের মন খারাপ হয়ে গেল। আজ রাত্রিরের কথা তুমি একদম ভুলে গেলে? তুমি সত্যি সত্যি বলেছিলে বুঝি? তা নয় তো কি, আমার দিকে তাকিয়ে দেখো,
আমার এক বন্ধুর কাছ থেকে এই কর্পোরালের পোশাকটা ধার করে এনেছি। অবশ্য লেফটেন্যান্টের চেয়ে নিম্নপদস্থ কাউকে হোটেলে জার্মানিয়ায় ঢুকতে দেবে কিনা জানি না। সেটা নির্ভর করছে তোমার ওপর। তোমার এর চেয়ে আর কোনো ভালো পোশাক নেই? আছে, কিন্তু গ্রেবার দেখল বিল্ডিংয়ের দেয়া ভদকার বোতলটা ঠিক তেমনিভাবে রয়েছে ড্রেসিং টেবিলের ওপর। আমি জানি তুমি কি ভাবছো। গ্রেবার ভদকার বোতলটা তুলে নিল। ভুলে যাও ওসব কথা। তুমি তো আর কারোর কোনো ক্ষতি করছো না। তোমাকে কোথাও যেতে হবে, এটাই বড় কথা। নইলে এখানে পাগল হয়ে যাবে। নাও, তার আগে এটা সদ্ব্যবহার করো। ভর্তি গ্লাসটা ও এলিজাবেথের সামনে তুলে ধরল। ধন্যবাদ এর্নস্ট, আমি এক্ষুনি পোশাকটা পাল্টে নিচ্ছি। কিন্তু তুমি কোথায় বসবে বলো তো? কিছু মনে করো না এর্নস্ট, আমি চাই না ডাইনিটা জানুক আমি তোমার সামনে পোশাক পাল্টেছি। গ্রেবার ম্লান হাসল। ও এখন বাইরে বেরুবে না। তাছাড়া আমাদের মতো সৈনিকদের ও একটু দেশপ্রেমের চোখেই দেখে। তবু আমি সামনের রাস্তায় তোমার জন্য অপেক্ষা করছি। বোতলটা নামিয়ে রেখে গ্রেবার নিচে নেমে এলো। কুয়াশা এখন অনেক পাতলা হয়ে গেছে। ছেঁড়া ছেঁড়া মেঘের মতো হালকা হাওয়ায় ভাসছে। হঠাৎ ওর মাথার উপরে জানলাটা খুলে গেল, আর আলোকিত জানলার কাঠামোয় এলিজাবেথের খালি কাঁধ দুটোকে সামনে ঝুঁকে আসতে দেখল। ওর দুহাতে দুটো বহির্বাস, একটা সুন্দর রেশমি সুতোয় কাজ করা গোলাপি রঙের, অন্যটার রং এত দূর থেকে ঠিক বোঝা গেল না। পোশাক দুটো বাতাসে নিশানের মতো পতপত করে উঠছে। এলিজাবেথ জিজ্ঞেস করল, কোনটে? গ্রেবার ইশারায় গোলাপি রঙের পোশাকটা দেখিয়ে দিল। বুঝতে পেরে এলিজাবেথ জানলা বন্ধ করে দিল। গ্রেবার চকিতে চারদিকে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিল। না, জানলার আলো কেউ দেখতে পায়নি। গ্রেবার ধীরে ধীরে রাস্তায় পায়চারি করল। সারাদিনের ক্লান্তি, সন্ধ্যার তিক্ত অনুভূতি এখন যেন অদ্ভুত একটা কিছু পাবার নেশায় মাতাল হয়ে উঠেছে। মনে মনে গ্রেবার যতটা আশা করেছিল, এলিজাবেথ তার চেয়ে তাড়াতাড়ি নিচে নেমে এলো। গ্রেবার প্রথমে ওকে চিনতেই পারল না। সদর দরজার নিচে স্বল্প আলোয় ঝলমল করে উঠল ওর ফুরফুরে হালকা গোলাপি রঙের ফ্রক। ওকে এখন আগের চেয়ে অনেক লম্বা, তন্নি আর অসামান্য রূপসী দেখাচ্ছে। গ্রেবার ব্যাপারটা বুঝতে পারল। লম্বা আর নিচু গলা পোশাকের জন্যই ওকে এমন লাগছে। মুখটাও অন্যরকম মনে হচ্ছে। চুলগুলো টেনে বেঁধেছে পেছনের দিকে। চঞ্চল দুচোখে উপচে পড়ছে চাপা হাসি। গ্রেবার এগিয়ে এলো। কি ব্যাপার, হাসছো যে? ডাইনিটা এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখল, হাসবো না? দুপাশের ভগ্নস্তূপের মাঝে গর্বিত রানীর মতো দাঁড়িয়ে রয়েছে হোটেল জার্মানিয়া। দুপাশে চুনবালি ঝেঁটিয়ে বিদেয় করা হয়েছে, যাতে কেউ না ভাবতে পারে এর কাছাকাছি একদিন মৃত্যু হানা দিয়েছিল। দারোয়ান তীক্ষ্ণ চোখে গ্রেবারের পোশাক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। ওর মুখ খোলার আগেই গ্রেবার চড়া গলায় জিজ্ঞেস করল, বারটা কোন দিকে? হলঘরের একেবারে শেষে, ডান দিকে স্যার। কোনো অসুবিধে হলে হেডওয়েটার ফিটসকে জিজ্ঞেস করবেন। লম্বা টানা হলঘরের একপাশ দিয়ে ওরা এগিয়ে চলল। একজন মেজর এবং দুজন ক্যাপ্টেনকে উল্টো দিক থেকে আসতে দেখে গ্রেবার সৈনিকী কায়দায় অভিবাদন করল। তারপর এলিজাবেথের দিকে ফিরে নিচু গলায় বলল, এটা আমাদের সামরিক নিয়ম। এলিজাবেথ ছোট্ট করে হাসল। জানি, কিন্তু এখানে তো তোমাদের অফিসারের ছড়াছড়ি দেখছি। হ্যাঁ, শুনেছি দোতলায় সামরিক দপ্তরের কয়েকটা অফিসও আছে। আচ্ছা, ওরা যদি তোমাকে চিনতে পারে? কি চিনতে পারবে? ঠিক কর্পোরালের মতো ব্যবহার করতে পারছি কি না? তুমি তো আর জানো না, একসময় আমি কিছুদিনের জন্য কর্পোরাল ছিলাম। ইয়া লম্বা চওড়া তাগড়াই একজন লেফটেন্যান্ট শুটকো মতো দেখতে একটি মেয়ের কোমর জড়িয়ে ধরে চলে গেলেন। ওদের দিকে ফিরেও তাকালেন না। এলিজাবেথ বলল, ধরো ওরা তোমাকে চিনতে পারল, তাহলে কি হবে? মারাত্মক কিছু হবে না। ওরা তোমাকে গুলি করে মারবে? গ্রেবার হাসল। আমার তা মনে হয় না। আমাদের মতো সৈনিকদের সীমান্তে এখন অনেক কদর। আর কি হতে পারে? কিছু না, খুব বেশি হলে দিন 15 কারাবাস। তার মানেই দিন 15 জন্য বিশ্রাম। এও একরকমের ছুটি। প্রধান পরিচালক ফ্রিটসকে খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। ও সামনেই ছিল। গ্রেবার ওর হাতে দুটো নোট গুঁজে দিল। চওড়া থামের আড়ালে নির্জন একটা কোণে ফ্রিটস ওদের যত্ন করে এনে বসালো। আমার মনে হয় এখানে আপনাদের কোনো অসুবিধে হবে না। ফ্রিটস চলে গেল।
চারদিকে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে গ্রেবার এলিজাবেথের দিকে তাকালো। এলিজাবেথ বসেছে ঠিক ওর মুখোমুখি উল্টো দিকের একটা চেয়ারে। এলিজাবেথের দিকে তাকিয়ে গ্রেবার দুষ্টুমি করে হাসল। আমার আবার এরকম একটা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। মোটেই না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন এখানে রোজ আসো। সারসের মতো সরু গলা একজন বুড়ো পরিচারক খাবারের তালিকা নিয়ে এলো। গ্রেবার চোখ বুলিয়ে তালিকাটা আবার বুড়োর হাতে ফিরিয়ে দিল। দেখো, এতে নেই এমন কিছু আমাদের চাই, আছে? বুড়ো ফ্যাল ফ্যাল করে তাকালো। না স্যার, এছাড়া আমাদের আর কিছু নেই। বেশ, তাহলে এবারের জন্য জিএইচ ফন মুমের ভাড়ার থেকে আমাদের জন্য এক বোতল ইয়োহানিসবের্গের কর্কসবের্গ 1937 এনে দাও। দেখো, আবার যেন খুব ঠান্ডা না হয়। পুরো পরিচারকের চোখ দুটো উজ্জ্বল আলোয় চকচক করে উঠল। আচ্ছা স্যার। তারপর গ্রেবারের কানের কাছে একটু ঝুঁকে এলো। আমাদের হাতে এখনো কিছু বেলজিয়ান বাছুরের জিব আছে, একদম টাটকা, সুগন্ধি পুদিনার চাটনি আর স্যালাডের সঙ্গে। চমৎকার। আর শোনো, কক্সবের্গের জন্য শুকনো ধরনের কিছু চাট আনবে। সে আর বলতে হবে না স্যার। সম্ভ্রমে বুড়োর গলার স্বর প্রায় বুঝে এলো। যদি বলেন তো স্ট্রাসবুর্গ বুনো হাঁসের দুটো রোস্ট, এ রান্নায় আমাদের যথেষ্ট সুনাম আছে। আমি জানি, এর সঙ্গে একটু ডাচ পনির থাকলে দারুণ জমবে। বিশেষ করে কক্সবের্গের স্বাদই তখন মনে হবে আলাদা। আপনি ঠিক বলেছেন স্যার। বুড়ো চলে গেল। ওর ভাব দেখে মনে হলো প্রথমে ও গ্রেবারকে ভেবেছিল সাধারণ কোনো সৈনিক, ভুল করে হোটেল জার্মানিয়ায় ঢুকে পড়েছে। আর এখনও ভাবল উঁচু দরের কোনো অফিসার, ভুল করে সাধারণ পোশাক পরে এসেছেন। এলিজাবেথ এতক্ষণ চোখ বড় বড় করে সব শুনছিল। ওর অবস্থা বুড়োর চেয়ে কম কাহিল নয়। এর্নস্ট, তুমি এত সব কি করে জানলে? আমার বন্ধু রয়টারের কাছ থেকে। আজ সকালেও আমি জানতাম না, উনি সব শিখিয়ে দিলেন। ভারী চমৎকার মানুষ, সে তুমি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এলিজাবেথ খিলখিল করে হাসল। মনে হলো এক ঝলক উষ্ণ বাতাস যেন ঢেউ খেলে গেল সারা ঘরে। ও, তাই বলো। আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। আর তোমাকে অবাক করতে পেরে আমি খুশি হলাম। গ্রেবার ওর দিকে তাকালো। আজ ওকে ভারী সুন্দর দেখাচ্ছে। যখন হাসছে মনে হচ্ছে ঘরের বদ্ধ দরজা জানালাগুলো যেন সব একসঙ্গে খুলে যাচ্ছে। গ্রেবার মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এই পোশাকে তোমাকে কিন্তু আজ ভারী চমৎকার দেখাচ্ছে। ফ্রকটা আসলে মার, কাল রাত্রিরে আমি কেটে কুটে ঠিক করেছি। গ্রেবার অবাক হয়ে গেল। তুমি আবার সেলাই করতে জানো নাকি? কই, দেখে তো মনে হয় না। আগে জানতাম না, এখন আমাকে দৈনিক 8 ঘন্টা করে সৈনিকের পোশাক তৈরি করতে হয়। তাই নাকি? তার মানে বাধ্যশ্রম? হ্যাঁ, আর আমি নিজেও তো চেয়েছিলাম যাতে বাবামণির কোনো ক্ষতি না হয়। তোমার নামের সঙ্গে কিন্তু এ কাজ মানায় না। ও হ্যাঁ, ভালো কথা। একটা কৌতূহল কয়েকদিন থেকেই আমার মনের মধ্যে ঘুরঘুর করছিল, জিজ্ঞেস করার ঠিক সুযোগ পাইনি। আসলে গ্রেবার ও প্রসঙ্গ থেকে দূরে সরে আসতে চাইল। তোমার এলিজাবেথ নামটা কি করে হলো বলো তো? আমার মা ছিলেন দক্ষিণ অস্ট্রিয়ার মেয়ে, দেখতে ঠিক ইতালিয়ানদের মতো। ওর ধারণা ছিল আমার চুল কটা আর চোখ দুটো নীল হবে, তাই রাগ করে আমাকে এলিজাবেথ বলে ডাকতেন। সারস গলা বুড়ো ঢাকা দেয়া ট্রেতে খাবার নিয়ে এলো। পাতলা গ্লাস আর বোতলটা এমন সন্তর্পণে নামিয়ে রাখল যেন মহামূল্য কোনো রত্ন বিশেষ। খাবারগুলো ও টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেল। সুগন্ধি মশলার খুশবু বাতাসে ছড়িয়ে পড়ল। এলিজাবেথ দুচোখ কপালে তুলল। ওরে বাব্বা, এ যে একেবারে রাজকীয় ব্যাপার দেখছি। নিশ্চয়ই, 2 বছর ভালো মদ ছুঁইনি, টিনের খাবার ছাড়া ভালো কোনো রান্না চোখেও দেখিনি। তুমি জানো না, আমার কাছে এ শুধু রাজকীয়ই নয় এলিজাবেথ, আমার কাছে হারানো শান্তি ফিরে পাওয়ার মতোই দুর্লভ। এলিজাবেথ ওর প্রতিটা শব্দ মনে মনে ওজন করে দেখল। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। গ্রেবার নিঃশব্দে গ্লাস দুটো ভর্তি করল। নিঃশব্দে দুজনে পান করল। গ্রেবার ঠিক বুঝতে পারল না অদ্ভুত একটা কিছু পাওয়ার এটা কোনো অংশ কিনা। তবে এটুকু বুঝল, দীর্ঘদিন মৃত্যুর এত কাছাকাছি থাকার পরে মদিরার এই পেয়ালা শুধু মদিরাই নয়, এজন্য দূর থেকে ভেসে আসা কোনো সুরমূর্ছনা, যেন অন্য কোনো জীবনের প্রতীক, যে জীবন মৃত্যুহীন, হারানো রূপকথার মতো,
যে জীবন জীবনেরই জন্য প্রদীপ্ত আবিল। আমি যে বেঁচে আছি এ কথা আমার আজকাল খুব কমই মনে পড়ে এলিজাবেথ। এলিজাবেথ ম্লান হাসল। আমার কিন্তু সবসময় মনে পড়ে, অথচ কারোর কোনো কাজেই লাগলো না। সারস বুড়ো ফিরে এলো। মঠটা কেমন বুঝছেন স্যার? ভালো, খুব ভালো। আরে ভাই, ভালো যদি নাই হবে, এতদিন পর হঠাৎ এর কথা মনে পড়বে কেন? শরতের সূর্যরশ্মিতে পাকানো স্যার, দেখছেন কেমন রোশনাই, যেন ঠিকরে পড়ছে। রাইনল্যান্ডে এই মদকে সবাই বলে মৃত সঞ্জীবনী। মৃত সঞ্জীবনীই বটে। গ্রেবার ঠোঁট চেপে হাসল। মনে মনে ভাবল, দেখতে সারসের মতো হলে কি হবে, তুমি বেটা বাস্তু ঘুঘু। একেবারে খাঁটি সূর্যরশ্মিতে ছাঁকা। সেটা প্রথম গ্লাসেই বোঝা যায়, ঠিক কিনা বলুন? প্রথম গ্লাস মানে? প্রথম চুমুকেই বোঝা যায়। এ তো আর পেটে যায় না, সোজা আসে চোখের মণিতে। তারপর পৃথিবীর রং যায় বদলে। বুড়ো আহ্লাদে গদগদ। ঠিক ধরেছেন স্যার। ও ফিরে যাচ্ছিল, আবার কি ভেবে পায়ে পায়ে গ্রেবারের পাশে এসে দাঁড়ালো। তারপর চুপি চুপি বলল, আপনাদের ওপাশের টেবিলে দুজন ট্রুপ লিডারও একই মত নিয়েছেন, কিন্তু ওরা জলের মতন ঢকঢক ঢালছেন আর খাচ্ছেন। তাই নাকি? ওরা এই মদের মর্মই বোঝেন না। হাত মোচড়াতে মোচড়াতে বুড়ো চলে গেল। গ্রেবার এলিজাবেথের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। কি, তোমার মৃত সঞ্জীবনী কি বলছে? এলিজাবেথ চেয়ারের পেছনে মাথা হেলিয়ে কাঁধ দুটো টান টান করে মেলে দিল। সত্যি বলবো, আমার মনে হচ্ছে ঠিক যেন গারদ থেকে পালানো কোনো বন্দির মতো, যাকে একটু পরেই আবার গারদের মধ্যে আটকে রাখা হবে। গ্রেবার কিছু বলল না, গুম হয়ে বসে রইল। মনে মনে ভাবল, এ তিক্ত অনুভূতি জীবনে কোনোদিন ভুলবার নয়। সচেতনভাবে একবার যখন জেনেছি, তাকে মন থেকে মুছে ফেলা অত সহজ নয়। অনেকক্ষণ নিস্তব্ধতার পর এলিজাবেথের হঠাৎ কণ্ঠস্বর গ্রেবারকে চমকে দিল। এর্নেস্ট। হুম? কি ভাবছ? ভাবছি সারাটা জীবনের তুলনায় এই 7টা দিন কি তুচ্ছ, অথচ কি আশ্চর্য বৈচিত্র্যময়। বাড়ির সদর দরজার সামনে ওরা দাঁড়িয়েছিল। বাতাস পড়ে গিয়ে আবার কুয়াশা গাঢ় হচ্ছে। এলিজাবেথ জিজ্ঞেস করল, কবে তোমাকে ফিরে যেতে হবে এর্নেস্ট? দিন 15 পরে। তাহলে তো খুব শিগগির। হ্যাঁ, একদিক থেকে অবশ্য তাই। আজ সন্ধেটা আমার ছুটির প্রথম প্রকৃত দিন। এর জন্য ধন্যবাদ জানাই বুড়ো পরিচারক রয়টার, তোমার গোলাপি পোশাক আর ইয়াহানিসবের্গের কক্সবের্গকে। এলিজাবেথ কোনো কথা বলল না, শুধু সমুদ্র ঝিনুকের মতো বড় বড় চোখের পাতা দুটো মেলে দিল গ্রেবারের দিকে। কুয়াশা জড়াচ্ছে ও চূর্ণ কুন্তলে। সিক্ত আপেলের মতো ভিজে উঠছে সারা মুখ। হঠাৎ গ্রেবারের মনে হলো, এই নির্জনতা, এই মুক্তি, অপ্রত্যাশিত চাপা উত্তেজনা আর ভালোবাসার মতো এই কোমল স্নিগ্ধতা ছেড়ে সান্ত্বনাবিহীন অন্ধকার তাঁবুতে ফিরে যেতে ওর মন সরছে না। বুকের ভেতরে যন্ত্রণার মতো কেমন যেন একটা কষ্ট হচ্ছে। কাল আমরা কোথায় যাব? জার্মানিয়ায়। আবার? হ্যাঁ এলিজাবেথ, আমি চাই সীমান্তে ফিরে যাবার পরেও এই দিনগুলোর কথা তোমার মনের মধ্যে গাঁথা থাক। তাই আমরা আর অন্য কোথাও যাব না। কাল 8টায় এসে তোমাকে নিয়ে যাব। তুমি যাবে তো? যাব এর্নেস্ট। গ্রেবার ওকে বুকের মধ্যে টেনে নিল। এলিজাবেথ প্রতিবাদ করল না। গ্রেবার ঠোঁট রাখল নরম চুলে, চিবুকে, দুচোখের পাতায়। আর তখনই মনে হলো সবকিছু যেন ওর বাহুর মধ্যে গলে গলে ঝরে পড়ছে, হারিয়ে যাচ্ছে। স্মৃতিসত্তা, ওর ভবিষ্যৎ। গ্রেবারের ইচ্ছে হলো চুমোয় চুমোয় ওকে পাগল করে দিতে। ফেরার পথে কি ভেবে গ্রেবার আবার 18 নম্বরে একবার থমকে দাঁড়ালো। কুয়াশা জড়ানো চাঁদের আলোয় দেখল পাথর দুটো একটু সরানো। একটা সম্ভাবনার কথা মনে হতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ছো মেরে কাগজটাও তুলে নিল। টর্চ জেলে দেখল মোটা পেন্সিলে লেখা রয়েছে, সদর ডাকঘরে 15 নম্বর জানলায় খোঁজ করো। রগের পাশ দুটো তখন ওর গরম হয়ে উঠেছে। কপালের শিরাগুলো দপদপ করছে। কাল সকাল 8টার আগে নতুন কিছু আর জানার সম্ভাবনা নেই। ডাকঘরে কাজে লাগতে পারে ভেবে চিঠিটা ও সাবধানে মুড়ে পকেটে রাখল। তারপর কবরের নিতল নিস্তব্ধতা মারিয়ে তাঁবুতে ফিরে এলো। এখনও নিজেকে শোলার মতো হালকা আর পালকের মতো ভারশূন্য মনে হচ্ছে।